চীনের সঙ্গে বেল্ট অ্যান্ড রোড সহযোগিতার স্মারক সই করল বাংলাদেশ। অংশীদারিত্বের সম্পর্ক আরও এগিয়ে নেওয়ার আশাবাদ। গণতন্ত্র উত্তরণে অন্তর্বর্তী সরকারকে সহায়তা আশ্বাস জার্মান চ্যান্সেলরের। মিউনিখ নিরাপত্তা সম্মেলনে ডক্টর ইউনূসকে আমন্ত্রণ। মাঠের রাজনীতিতে ফুরফুরে মেজাজে বিএনপি জামায়াত নানা কর্মসূচিতে জানান দিচ্ছে শক্তিমত্তা, চলছে নির্বাচনের প্রস্তুতি। রোজায় ওমরা ঘিরে সক্রিয় টিকিট সিন্ডিকেট, ৭০,০০০ টাকার বিমান ভাড়া ছাড়িয়েছে ১.৫ লাখ, দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস। কুষ্টিয়ায় বোতলজাত সয়াবিন তেল নিয়ে চলছে তেলেসমাতি, পরিবেশকদের অন্য পণ্য নেয়ার শর্তে বিপাকে খুচরা বিক্রেতারা। গাজীপুরের কাশিমপুর এলাকায় বেহাল সড়ক, খানাখন্দে চরম দুর্ভোগে পথচারীরা, সিটি কর্পোরেশনের উদাসীনতার অভিযোগ। এবং সেন্ট কিটসে দ্বিতীয় ওয়ানডেতে উইন্ডি নারীদের ৭ রানে হারিয়ে ১-১ সমতায় বাংলাদেশ, সরাসরি বিশ্বকাপে খেলার আশা। দর্শক দেখছিলেন সংবাদ শিরোনামগুলো। সংবাদ সকালে আপনাদের সাথে আছে আমি মারজানা শক্তি। জানাবো বিস্তারিত। প্রথম দক্ষিণ এশীয় দেশ হিসেবে চীনের সঙ্গে বেল্ট অ্যান্ড রোড সহযোগিতা স্মারক স্বাক্ষর করেছে বাংলাদেশ। চীনের কমিউনিস্ট পার্টির পলিট ব্যুরোর সদস্য এবং পররাষ্ট্র মন্ত্রী ওয়াং ই এবং বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন মঙ্গলবার সকালে বেইজিংয়ে দ্বিপক্ষীয় বৈঠক করেন। চীন বাংলাদেশের সঙ্গে ঐতিহ্যগত মৈত্রীর ভিত্তিতে কৌশলগত যোগাযোগ জোরদার, বাস্তবভিত্তিক সহযোগিতা সম্প্রসারণ এবং অংশীদারিত্বের সম্পর্ককে এগিয়ে নিতে ইচ্ছুক। পররাষ্ট্র উপদেষ্টা জানান, বাংলাদেশ চীনের প্রেসিডেন্ট শি জিনপিং উত্থাপিত ৩টি বিশ্ব উদ্যোগে গুরুত্ব আরোপ করে এবং বেইজিংয়ের সঙ্গে আন্তর্জাতিক ও আঞ্চলিক বিষয়ে সমন্বয় জোরদার করতে ইচ্ছুক। My first bilateral visit to China is a demonstration of the importance we attach to our relationship with China and our sincere willingness to take this relation to a newer height. বাংলাদেশের গণতন্ত্রে উত্তরণে প্রয়োজনীয় সহায়তার আশ্বাস দিয়েছেন জার্মান চ্যান্সেলর। সেই সঙ্গে সংস্কার কার্যক্রমে অন্তর্বর্তী সরকারকে পূর্ণ সমর্থন জানান তিনি। সুইজারল্যান্ডে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম সম্মেলনের প্রথম দিনে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের সঙ্গে সাইডলাইন বৈঠকে আশ্বাস দেন তিনি। এদিন পূর্ব তিমুরের প্রেসিডেন্ট জোসে রামোস হোর্তা, থাইল্যান্ডের প্রধানমন্ত্রী ও মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গেও বৈঠক করেন ডক্টর ইউনূস। এদিকে আসন্ন মিউনিখ নিরাপত্তা সম্মেলনে যোগ দিতে প্রধান উপদেষ্টাকে আমন্ত্রণ জানিয়েছেন তার চেয়ারম্যান। আরবিত আফসারের রিপোর্টে বিস্তারিত। বিশ্ব অর্থনৈতিক ফোরামের বার্ষিক সম্মেলনে যোগ দিতে সুইজারল্যান্ডের দাভোসে গেছেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। ৪ দিনের সরকারি সফরের প্রথম দিনে বিশ্বের নানান প্রান্তের নেতাদের সঙ্গে সাইডলাইন বৈঠক করেন প্রধান উপদেষ্টা। এ সময় বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণ প্রক্রিয়ায় জার্মান সরকার সর্বাত্মক সহায়তা করবে বলে জানিয়েছেন জার্মান চ্যান্সেলর ওলাফ স্কোলস। সম্মেলনের ফাঁকে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে বসেন তিনি। বাংলাদেশের জুলাই বিপ্লবের পটভূমি, প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সম্পর্ক, রোহিঙ্গা সংকট ও মিয়ানমারের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে আলোচনা করেন তারা। এছাড়াও অন্তর্বর্তী সরকারের সংস্কার কর্মসূচি সম্পর্কে জার্মান চ্যান্সেলরকে অবহিত করেন ডক্টর ইউনূস। প্রধান উপদেষ্টাকে আশ্বাস দিয়ে অন্তর্বর্তী সরকারের সমর্থনের কথা জানান ওলাফ স্কোলস। এর পাশাপাশি দুই দেশের মধ্যে ব্যবসায়িক সম্পর্ক সম্প্রসারণের আহ্বান জানান ডক্টর ইউনূস। সম্মেলনের ফাঁকে জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাই কমিশনার ফিলিপ্পো গ্রান্ডির সঙ্গে বৈঠকে বসেন ডক্টর মোহাম্মদ ইউনূস। রোহিঙ্গা সংকট সমাধানে চলতি বছরের শেষে সংকট থেকে উত্তরণের জন্য গ্রান্ডির সমর্থন চেয়েছেন প্রধান উপদেষ্টা। এই বিষয়ে বাংলাদেশকে সহযোগিতা করতে প্রস্তুত বলে জানিয়েছেন সংস্থাটির শরণার্থী বিষয়ক এ হাই কমিশনার। সম্প্রতি রোহিঙ্গাদের আশ্রয়স্থল নির্মাণে উন্নত উপকরণ ব্যবহার করার অনুমতি দেওয়ার জন্য গ্রান্ডি প্রধান উপদেষ্টাকে ধন্যবাদ জানান। সম্মেলনে থাইল্যান্ডের প্রধানমন্ত্রী পাইতংতান সিনাওয়ার্তা ও মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে বৈঠকে বসেন প্রধান উপদেষ্টা। এর পাশাপাশি মিউনিখ নিরাপত্তা সম্মেলনের চেয়ারম্যান রাষ্ট্রদূত ক্রিস্টফ হিউজগেনের সঙ্গেও সাক্ষাৎ করেন ডক্টর ইউনূস। এ সময় ফেব্রুয়ারিতে মিউনিখ নিরাপত্তা সম্মেলনে প্রধান উপদেষ্টাকে আমন্ত্রণ জানান রাষ্ট্রদূত ক্রিস্টফ। আরবেদ আফসার, নিউজ ডেস্ক, দেশ টিভি। গণহত্যা মামলার আসামি শেখ হাসিনাকে ভারত ফেরত দেবে বলে আশা করছেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল।
না দিলে ভারত প্রত্যর্পণ চুক্তি লঙ্ঘন করবে জানিয়ে তিনি বলেন, প্রয়োজনে আন্তর্জাতিক পর্যায়ে যাবে বাংলাদেশ। শেখ হাসিনার বিরুদ্ধে ইন্টারপোলের রেড অ্যালার্ট নিয়েও কথা বলেন উপদেষ্টা। এ সময় ফেব্রুয়ারির মধ্যে গায়েবী সব মামলা প্রত্যাহার করা হবে বলে জানান তিনি। আরও জানাচ্ছেন জান্নাতুল মোহনা। সুপ্রিম কোর্টে বিচারক নিয়োগ সহ সমসাময়িক নানা বিষয়ে মঙ্গলবার বিকেলে নিজ মন্ত্রণালয়ে সংবাদ সম্মেলন করেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। বিচারক নিয়োগ প্রসঙ্গে তিনি বলেন, এখন থেকে বিচারক নিয়োগ হবে দক্ষতা এবং দল নিরপেক্ষতার ভিত্তিতে। পিপিরা অনেক সময় অভিযোগ আসে, কিছু সময় অভিযোগ আসে যে পিপিরা যেহেতু দলীয়ভাবে নিয়োগ হন, এই জন্য অনেক সময় ওনারা নিরপেক্ষ ভূমিকা পালন করতে পারে না, রাষ্ট্রের পক্ষে ভূমিকা পালন না করে ক্ষমতাসীন দলের পক্ষে ভূমিকা পালন করেন। এই প্রবলেমের সলিউশন হচ্ছে স্থায়ী প্রসিকিউশন সার্ভিস প্রণয়ন করা, প্রতিষ্ঠা করা। সেই লক্ষ্যে আমরা আইন তৈরির কাজ শুরু করেছি, অনেক দূর এগিয়ে গেছে। সম্ভবত 1 মাসের মধ্যে এটা আমরা করতে পারবো। সাইবার সিকিউরিটি আইনে করা 113টি মামলা প্রত্যাহার করা হয়েছে জানিয়ে উপদেষ্টা বলেন, 2 সপ্তাহের মধ্যে মত প্রকাশের স্বাধীনতা সংক্রান্ত সব মামলা ও ফেব্রুয়ারির মধ্যে সব গায়েবী মামলা প্রত্যাহার করা হবে। 332টি স্পিচ অফেন্সের মধ্যে পাবলিক প্রসিকিউটরের মাধ্যমে ইতিমধ্যে 113টি মামলা প্রত্যাহার করা হয়েছে। আমরা আশা করছি আগামী 2 সপ্তাহের মধ্যে স্পিচ অফেন্স সংক্রান্ত যতগুলা মামলা আছে সব প্রত্যাহার করা হবে। শেখ হাসিনাকে ফেরত না দিলে ভারত প্রত্যর্পণ চুক্তি লঙ্ঘন করবে জানিয়ে তিনি বলেন, প্রয়োজনে আন্তর্জাতিক পর্যায়ে যাবে বাংলাদেশ। তার বিরুদ্ধে ইন্টারপোলের রেড অ্যালার্ট নিয়েও কথা বলেন আইন উপদেষ্টা। ভারত যদি শেখ হাসিনাকে প্রত্যর্পণ না করে, তাহলে এটা বাংলাদেশের সাথে ভারতের যে প্রত্যর্পণ চুক্তি সেটা সুস্পষ্ট লঙ্ঘন হবে। সেটা আমরা সেই ব্যাপারে আমরা বিশ্ব সমাজে কি পদক্ষেপ নেব সেটা আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে ঠিক করা হবে। রেড অ্যালার্ট জারি করা হয়েছে ইন্টারপোলের মাধ্যমে। আমাদের যা করণীয় আছে আমরা করে যাচ্ছি, আরও কিছু করণীয় থাকলে ক্ষেত্র বিশেষে চিন্তা করে আমরা অবশ্যই করব। এছাড়া বিয়ের ক্ষেত্রে ট্যাক্স প্রত্যাহারের পাশাপাশি কাবিননামায় কুমারী শব্দ প্রত্যাহারের কথাও জানান ডক্টর আসিফ নজরুল। জান্নাতুল মোহনা, দেশ টিভি, ঢাকা। মাঠের রাজনীতিতে এখন ফুরফুরে মেজাজে বিএনপি ও জামায়াত। ইতিমধ্যে নানা কর্মসূচি পালনের মাধ্যমে নিজেদের শক্তিমত্তার জানান দিচ্ছে দল দুটি। প্রায় 10 বছর পর মাঠের রাজনীতিতে খোলামেলা কর্মসূচি পালনের সুযোগ পেয়ে দল দুটি প্রতিদিনই রাখছে নানা কর্মসূচি। এর মাধ্যমে আগামী সংসদ নির্বাচনকে ঘিরে নিজেদের গুছিয়ে নেয়ার কাজটি করছে। কাজী শাহেদের প্রতিবেদন। জাতীয় নির্বাচনকে সামনে রেখে সরগরম হয়ে উঠছে রাজনীতির মাঠ। 2018 সালের নির্বাচনে অংশ নিলেও 2024 সালের নির্বাচন বর্জন করে বিএনপি। ভোটের বাইরে ছিল জামাত ইসলামীও। 5 আগস্ট অভ্যুত্থানে আওয়ামী লীগ ক্ষমতাচ্যুত হওয়ার পর রাজনীতির মাঠে সরব দুই দলই। অন্তর্বর্তী সরকারের কাছে দ্রুত সময়ের মধ্যে নির্বাচনের দাবি করছেন বিএনপি নেতারা। কেন্দ্র থেকে তৃণমূল সবখানে একই দাবি, কিন্তু নির্বাচনের জন্য কতটা প্রস্তুত বিএনপি? আমরা বিশ্বাস করি দেশে একটি গণতান্ত্রিক একটা মহান সংসদ দেশ পরিচালনা করুক, হিসেবে বিএনপির ব্যাপক প্রস্তুতি সবসময় ছিল। যে কোনো সময় নির্বাচন করার মতো বিএনপি তার সাংগঠনিক শক্তি তারা ব্যবহার করে ইনশাল্লাহ অতীতের মতো নিরঙ্কুশ বিজয় সুনিশ্চিত করবে। বিএনপির হাজার হাজার নেতাকর্মী আছে নির্বাচন করার মতো যোগ্যতা সম্পন্ন, কারণ বিএনপি একটা বৃহৎ দল, বৃহত্তম দল, এখন বৃহত্তম দল। সেক্ষেত্রে বিএনপির প্রতিটা সিটেই একাধিক নেতাকর্মী আছে যারা আগামী নির্বাচনে যখন যে মুহূর্তে নির্বাচন হবে সেই মুহূর্তের জন্য তারা প্রস্তুত আছে। জামাত দ্রুত নির্বাচনের দাবি না জানালেও ভেতরে ভেতরে তারাও প্রস্তুতি নিচ্ছে। দলটির কেন্দ্র থেকে অনেকে সবুজ সংকেত পেয়ে সরব হয়েছেন মাঠে। রাজশাহীতেও তার ব্যতিক্রম নয়। আমাদের সংগঠনটাকে গুছাইতে পারলে আমরা নির্বাচনী, এটাই আমাদের একটা বড় নির্বাচনী কাজ। আমাদের প্রায় 150 আসনে প্রার্থী সিলেক্টেড। আমরা এখনো পর্যন্ত সেগুলো কেন্দ্রীয় সংগঠন ওইভাবে প্রচার করেনি, কাজ চলছে। গণসম্পৃক্ততা বাড়ানোর জন্য বলতেছি, পাশাপাশি আমাদের সংগঠনটাকে আরও ডেভেলপ করার জন্য যে দাওয়াতি কাজ আছে সেই দাওয়াতি কাজ নিয়েও তাদের কাছে আমরা যাওয়ার চেষ্টা করছি। বিএনপি জামাতের মধ্যে চলছে সম্পর্কের টানাপোড়েন। দুই দলের শীর্ষ নেতাদের বক্তব্য উত্তেজনা ছড়িয়েছে রাজনীতির মাঠে। জামাত নেতারা বলছেন তাদের বক্তব্য সবার জন্য, আর বিএনপি নেতারা বলছেন জবাব না দিলে মানুষ ভুল বুঝবে। মানুষের এই চিন্তা, মানুষের মনের এই চাওয়া আকাঙ্ক্ষার কথাগুলোই মানুষের সামনে আমাদের হয়তো বিভিন্ন জায়গায় বলছেন। এই কারণে ওনারা মনে করছেন আমরা কথাগুলো ওনাদেরকে বলছি, আসলে ওনাদের উদ্দেশ্যে কথাগুলো নয়। এখনও আমরা আমাদের মধ্যে খুব বেশি ভিন্নতা তৈরি হয়নি। হয়তো কিছু কিছু বিষয়, যে বিষয়গুলো প্রশ্ন দেওয়া উচিত,
কোনো দল যদি কোনো বিষয়ে বিতর্ক তোলে বা কেউ যদি তার সেই দলের পক্ষে বিতর্ক তোলে তাহলে তার জবাব দেওয়া উচিত। আগামী নির্বাচনে বিএনপি জামাত জোট হচ্ছে না এমন ইঙ্গিতও দিয়েছেন নেতারা। এককভাবে ভোটে যেতে চলছে প্রস্তুতি। কাজী শাহেদ, দেশ টিভি, রাজশাহী। ন্যূনতম সংস্কার করে নির্বাচন দেওয়ার আহ্বান জানিয়েছে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেছেন, অনির্বাচিত সরকারের চেয়ে নির্বাচিত সরকার ভালো। আর দলটির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু চৌধুরী বলেন, দেশ স্বাধীনের পর 90% সংস্কার বিএনপি করেছে। নিয়াজ মোর্শেদের প্রতিবেদন। বিকেলে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে রাজধানীর শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে নিমগাছ রোপণ কর্মসূচি পালন করে জিয়াউর রহমান স্মৃতি ফাউন্ডেশন। কর্মসূচিতে উপস্থিত হয়ে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য মোয়াজ্জেম হোসেন আলাল বলেন, আওয়ামী লীগকে যারাই পুনর্বাসন করতে চেয়েছে তারাই ধ্বংস হয়েছে। আওয়ামী লীগকে যারা উপকার করতে গেছে প্রত্যেকের ক্ষতি হয়েছে। এদিকে দুপুরে যশোরের এক মত বিনিময় সময় অংশ নিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, দেশ স্বাধীনের পর বিএনপির হাত ধরেই 90% সংস্কার হয়েছে। বলেন, সংস্কার শেখার জন্য বিএনপির কাউকে দরকার নেই। বাংলাদেশের অর্থনীতি আজকে যেখানে এসেছে, আমি বিস্তারিত বললে অনেক সময় লাগবে, এটা বিএনপির সংস্কারের কারণে। আমরা একটা শক্তিশালী অর্থনীতি সৃষ্টি করতে পেরেছি, বেস সৃষ্টি করতে পেরেছি। সুতরাং বিএনপিকে সংস্কারের ব্যাপারে কারো কাছ থেকে সবক নেওয়ার দরকার হবে না ইনশাআল্লাহ। এদিকে সকালে জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় উপস্থিত হয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, দেশের এমন রাজনৈতিক পরিস্থিতিতে কোনো হঠকারিতা করা যাবে না। আর অতি বিপ্লবী হয়ে সমাজে নৈরাজ্য সৃষ্টি করে এমন কিছু করা ঠিক হবে না। হঠকারিতা করা যাবে না। অতি বিপ্লবী কোনো চিন্তা ভাবনা নিয়ে সমাজে আরো অস্থিরতা বা একটা চরম একটা পরিস্থিতি সৃষ্টি করাটা বোধহয় সঠিক হবে না। নৈরাজ্য সৃষ্টি করাটা বোধহয় ঠিক হবে না। এই কথাগুলো আমাদের মাথায় রাখতে হবে। এমন কিছু আমরা করব না যেখানে আমরা আরো নৈরাজ্যের সৃষ্টি করে আরো বিপদ আমরা যেন দেখে না আনি। এ সময় তিনি আরো বলেন, নির্বাচিত সরকার ছাড়া সব সমস্যার সমাধান সম্ভব নয়। তাই ন্যূনতম সংস্কার শেষে নির্বাচন দেওয়ার আহ্বানও জানান তিনি। নিয়াজ মোর্শেদ, দেশ টিভি, ঢাকা। আওয়ামী লীগ সরকারের পতনের পর বরিশালের সবচেয়ে বড় কর্মী সম্মেলন করেছে জামায়াত। দীর্ঘ সংগ্রামের পর এ মিলন মেলায় আগামী নির্বাচন সামনে রেখে নানা নির্দেশনা দেন নেতারা। আর যুদ্ধ এখনো শেষ হয়নি জানিয়ে নেতাকর্মীদের প্রস্তুত থাকার আহ্বান জানান জামায়াত আমির। এর আগে চরমনাই মাদ্রাসা দরবারে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির সৈয়দ মোহাম্মদ রেজাউল করিমের সঙ্গে সাক্ষাৎ করেন তিনি। দীর্ঘ মনোমালিন্য ঘুচিয়ে দেশের জন্য এক হয়ে কাজ করার কথা জানান তারা। শাহিন সুমনের তোলা ছবিতে শাকিল মাহমুদের রিপোর্টে বিস্তারিত। নির্ধারিত সময়ের আগেই দুপুরে জামায়াতে ইসলামীর বরিশাল জেলা ও মহানগর কর্মী সম্মেলনে উপস্থিত হন নেতাকর্মীরা। কানায় কানায় পূর্ণ হয়ে যায় নগরীর হেমায়েতুদ্দিন কেন্দ্রীয় ঈদগাহ ময়দান। আওয়ামী লীগ সরকার পতনের পর খোলা আকাশের নিচে এত বড় সম্মেলন করে আবেগ আপ্লুত ছিলেন কর্মী সমর্থকরা। সম্মেলনে বক্তারা আওয়ামী লীগের জুলুম ও নিপীড়ন তুলে ধরার পাশাপাশি জামাতকে আগামী জাতীয় নির্বাচনে জয়ী করতে কর্মীদের বিভিন্ন নির্দেশনামূলক পরামর্শ দেন। আপনার কাছে আমরা প্রত্যাশা করব, আপনি আমাদের দিকে লক্ষ্য রাখবেন, আমাদের সেই বাবুগঞ্জ মুলাদি সেতুটি যাতে নির্মিত হয়। এ সময় প্রতিশ্রুতি দিয়ে জামায়াত আমির বলেন, আওয়ামী লীগ প্রমাণ করেছে তারা কোনো রাজনৈতিক দল নয়, বরং গণহত্যাকারী সিন্ডিকেট। এ সময় যুদ্ধ এখনো শেষ হয়নি জানিয়ে কর্মীদের তৈরি থাকার আহ্বান জানান তিনি। রাজনীতির নাম যদি গণহত্যা হয় তাহলে এমন দল বাংলাদেশের জনগণ বরদাস্ত করবে না। রাজনীতির নাম যদি জনকল্যাণ হয় তাহলে জনগণ যাকে পছন্দ করবে তাকে বরণ করে নেবে। আওয়ামী লীগ প্রমাণ করেছে তারা কোনো রাজনৈতিক দল নয়, বরঞ্চ গণহত্যাকারী একটা সিন্ডিকেট। এর আগে দুপুর 1টায় বরিশালের চরমনাই মাদ্রাসা দরবারে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির চরমনাই পীর সৈয়দ মোহাম্মদ রেজাউল করিমের সাথে সাক্ষাৎ করেন জামায়াত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। এ সময় দীর্ঘ মনোমালিন্য ঘুচিয়ে এক হয়ে দেশের জন্য কাজ করার কথা জানান তারা। শাকিল মাহমুদ, দেশ টিভি, বরিশাল।
রোজায় ওমরা হজ ঘিরে সক্রিয় টিকিট সিন্ডিকেট ৭০ থেকে ৮০ হাজার টাকার টিকিট ইতোমধ্যে ছাড়িয়েছে ১.৫ লাখ। এ যেন পকেট কাটার মহা উৎসব। এজেন্সিগুলো বলছে রমজান সামনে রেখে তৈরি করা হচ্ছে টিকিটের কৃত্রিম সংকট। আর সিভিল এভিয়েশন বলছে অতিরিক্ত চাহিদা ও পর্যাপ্ত ফ্লাইট না থাকায় সুযোগ নিচ্ছে একটি চক্র। তবে দ্রুতই ব্যবস্থা নেওয়ার কথা জানায় সংস্থাটি। আলমুজ্জামান সাফানের রিপোর্টে বিস্তারিত। আগামী মার্চে পবিত্র রমজান মাস। এ উপলক্ষে বিশ্বের মুসলিমরা পরিকল্পনা করেন ওমরা হজ পালনের। এর ব্যতিক্রম নয় বাংলাদেশেও। তবে এবার ওমরা পালনে বাদ সেধেছে বিমান টিকিটের উচ্চ মূল্য। অনলাইনে হঠাৎ দ্বিগুণ হয়েছে টিকিটের মূল্য। ৭০,০০০ টাকার টিকিট কিনতে এখন গুনতে হচ্ছে ১ থেকে ১.৫ লক্ষ টাকা। ধর্মপ্রাণ মানুষের পকেট কাটায় মেতেছে একটি চক্র। সৌদি এয়ারলাইন্স, বিমান, কুয়েত, কাতার, এমিরাত যারা ক্যাফিন নিয়ে থাকে, ধরেন তারা বহু টাকা দিয়ে এই ক্যাবিনগুলো কিনে রাখে। হাজিদেরকে এটা বোঝানো যাচ্ছে না যে টিকিটের এত অত্যাধিক দাম। এখন দেখা যাচ্ছে তার চেয়ে ২০-২৫ হাজার টাকা খরচ বেশি শুধু টিকিটের দামটাই। মূল্যস্ফীতির বাজারে ধর্ম পালনেও হিমশিম খাচ্ছে মানুষ। অনেকে নিয়ত করেও যেতে পারছেন না হজে। রমজানে ওমরা করতে গেলে আমরা যেহেতু হাদিসে পাই যে রাসূলের সাথে হজ করার মতো সব, এজন্য আমরা যেতে চাই। এখন যদি টিকিটের দাম বেড়ে যায় তাহলে আমি কিভাবে ওমরা করতে যাব? অনেকদিন যাবত আস্তে আস্তে টাকা জমায় মোটামুটি একটা ১ লাখ বা ১,১০,০০০ টাকা জমাইলো, কিন্তু এখন দেখা গেলো যে দাম বেড়ে যাওয়াতে তাদের যাওয়াটা হয়তো সম্ভব হচ্ছে না আর কি। যে টাকা মানে উমরা ইয়ার জন্য ফ্লাইট বাবদ যে টাকা নিয়েছে এখন না আরো ২০-২৫ হাজার টাকা বেশি যাচ্ছে। টিকিটের হঠাৎ দাম বৃদ্ধিতে গ্রুপ টিকিটিং ও কৃত্রিম সংকটকে দায়ী করেছেন এটাপ সভাপতি। বলছেন ট্রাভেল এজেন্সি চাইলেই টিকিটের মূল্য বাড়াতে পারে না। এই গ্রুপ টিকিটের নামে এয়ারলাইন্স কিন্তু ফ্লাইটগুলোকে ব্লক করে ফেলে। ট্রাভেল এজেন্সি কিন্তু গ্রুপ বুকিং করতে পারে না। তো এয়ারলাইন্স মার্চ মাসের টিকিট কিন্তু এখন আপনি কম্পিউটার সিস্টেমে গেলে দেখবেন যে সিট খালি নাই, যেগুলো খালি আছে সেগুলোর দাম ১,২০,০০০-৩০,০০০ টাকা ওমরার ক্ষেত্রে। এদিকে টিকিট ব্লকিং নজরে এসেছে বেসরকারি বিমান চলাচল কর্তৃপক্ষের। কর্মকর্তারা জানান দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া সহ এয়ারপোর্টের সক্ষমতা অনুযায়ী ফ্লাইট বাড়ানোর চেষ্টা চলছে। যখন আপনার ডিমান্ড বাড়বে তখন আপনার আলটিমেটলি আপনার প্রাইস যেহেতু লিমিটেড, সিট যেহেতু লিমিটেড, আপনার প্রাইসের দাম বাড়বে, বাট এটা উচ্চ মূল্যের উপরে কখনোই যাওয়ার কথা না। অনেকে হয়তোবা তাদের ফুল ফ্রিকোয়েন্সি ইউজ করছে না। আপনি যেটা বললেন যে অনেকের ফুল ফ্রিকোয়েন্সি চেয়ে পাচ্ছে না, আবার অনেকে ফুল ফ্রিকোয়েন্সি ইউজ করছে না, সেটাও কিন্তু সত্য, এবং এটা তাদের পুরোপুরি ব্যবসায়িক ব্যাপার। জুলাই অভ্যুত্থানে অর্জিত নতুন বাংলাদেশে সিন্ডিকেটের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান ধর্মপ্রাণ মানুষের। আলিমুজ্জামান সাফওয়ান, দেশ টিভি, ঢাকা। তাপমাত্রা বাড়লেও কমছে না শীতের তীব্রতা। মৃদু শৈত্যপ্রবাহ আর কনকনে ঠান্ডায় বিপর্যস্ত বিভিন্ন জেলার জনজীবন। উত্তরের জেলা পঞ্চগড়ে শীতের প্রকোপ বরাবরই বেশি। বুধবার সকাল ৬টায় তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ১১.৫ ডিগ্রি সেলসিয়াস। এদিকে ঘন কুয়াশার চাদরে ঢেকে আছে জয়পুরহাট। তীব্র শীত উপেক্ষা করেও জীবিকার তাগিদে বেরিয়েছেন শ্রমজীবীরা। কিছুটা উষ্ণতার খোঁজে গরম গরম ভাপা পিঠা আর চায়ের দোকানে ভিড় জমতে দেখা গেছে অনেককেই। নওগাঁয় দিনের শুরু হচ্ছে হাড় কাঁপানো শীতে। বেলা বাড়ার সাথে সাথে তাপমাত্রা কিছুটা বাড়লেও অব্যাহত থাকছে শীতের প্রকোপ। একই চিত্র সাতক্ষীরায়। তীব্র শীতে বিপাকে পড়েছে ছিন্নমূল মানুষেরা। শীতের কারণে আমাদের গাড়ি চলা খুব কষ্ট হচ্ছে। শীতের কারণে এখন গরিব মানুষ আমাদের তো গাড়ি চালায় খাতে হবে যাবে। শীতের মধ্যে আমরা আমাদের প্রয়োজনীয় তাগিদে বের হয়েছি। এই শীতে গত সন্ধ্যায়ও প্রচন্ড শীত ছিল, আজকেও প্রচন্ড শীত। যতই বেলা হচ্ছে ততই শীতের প্রকোপটা বাড়তেছে। আজকে আরো শীতের প্রকোপটা বেশি হওয়ার কারণে গুড়ি গুড়ি বৃষ্টির মতো, এবং প্রচন্ড যতই সময় গড়াচ্ছে ততই কিন্তু আকাশ ঢেকে আসতেছে এবং মেঘাচ্ছন্ন হচ্ছে। উত্তরের জেলা পঞ্চগড়ে জেঁকে বসেছে শীত। সকাল ৬টায় তেঁতুলিয়ার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ১১.৫ ডিগ্রি সেলসিয়াস। বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী রাশিদুজ্জামান বাবু। বাবু, জনজীবনে কি প্রভাব ফেলছে এই তীব্র শীত আমাদের জানাবেন।
মার্জানা, শুভ সকাল আপনাকে। আসলে আপনি জানেন যে দেশের সর্বোত্তরের জেলা কিন্তু পঞ্চগড়, বরাবরই কিন্তু শীতের তীব্রতা এখানে থাকে কিন্তু বেশি। আমি যদি বলি যে তাপমাত্রা সকাল 6টায় 11.6 ডিগ্রি সেলসিয়াস এবং সকাল 9টায় একই তাপমাত্রা কিন্তু রয়েছে, যেই কারণে কিন্তু শীতের যে তীব্রতার কথা বলছেন সেটি কিন্তু আসলে বরাবরই বেশি। হিমালয় খুব কাছাকাছি থাকার কারণেই হিমালয়ের যে হিম বাতাস, সেই হিম বাতাস কিন্তু প্রতিদিন এই পঞ্চগড় জেলার উপর বহমান, যেই কারণে শীতের কনকনে ঠান্ডা, হিমেল বাতাস, ঘন কুয়াশা পঞ্চগড়। যদিও মাঘ মাস চলছে, এ সময় সাধারণত শীতের তীব্রতা থাকে বেশি, কিন্তু এবছর কিন্তু আসলে পৌষে তেমন ট্রেন না পেলেও মাঘের শুরু থেকেই কিন্তু আমরা দেখেছি যে শীতের যে তীব্রতা, কনকনে ঠান্ডা, হিমেল বাতাস এগুলো কিন্তু আসলে লেগেই রয়েছে। আজকে সকালে কিন্তু কিছুটা আকাশ পরিষ্কার থাকলেও কিন্তু বেলা বাড়ার সাথে সাথে আমরা দেখেছি যে আসলে এখানকার যে আকাশ, সেই আকাশ কিন্তু আবার মেঘাচ্ছন্ন হয়ে পড়ছে, যেই কারণে কিন্তু আসলে মেঘের কারণে বৃষ্টি হবে এমন একটি ভাব কিন্তু নিয়েছে, কিন্তু বৃষ্টির তবুও দেখা নেই। হয়তো বৃষ্টি হলে আরো তীব্রতা বাড়বে এমন আবহাওয়া অফিস বলছে। এরপর আমি যদি বলি যে পঞ্চগড়ের জনজীবনের কথা যেমন বলছেন, পঞ্চগড়ের জনজীবনে আসলে কষ্টের সেই নেই, কারণ অধিকাংশ মানুষ কিন্তু কৃষিকাজের উপর নির্ভরশীল। এর পাশাপাশি শ্রম বিক্রি করে কিন্তু তারা জীবিকা নির্বাহ করে, বিশেষ করে পাথর শ্রমিক, বালু শ্রমিক এবং চা শ্রমিক, এই তিনটি শ্রেণীতে প্রায় 50,000 শ্রমিক রয়েছে, যারা কিন্তু ভোর হলেই কিন্তু কাজের সন্ধানে যায়। কিন্তু ঘন কুয়াশা এবং কনকনে ঠান্ডার কারণে এখন 9টা পেরিয়ে গেছে, এর মধ্যে কিন্তু আসলে অনেকেই কাজে যোগদান করতে পারছে না, যেই কারণে তাদের কিন্তু দৈনন্দিন যে আয় সেটি অনেকাংশে কমে গেছে। জনবসতি এই জেলায় কিন্তু আসলে যে পরিমাণ শীতবস্ত্র দরকার সে পরিমাণ কিন্তু শীতবস্ত্র বিতরণ হয়নি। জেলা প্রশাসন থেকে আমরা খবর পেয়েছি প্রায় 70,000 শীতবস্ত্র বিতরণ অব্যাহত রয়েছে। এর পাশাপাশি যারা দানবী রয়েছে তাদেরকে কাছে দাবি জানিয়েছে যে আসলে পঞ্চগড় যেহেতু এখন শীতপ্রবণ একটি জেলা, এই জেলায় মানুষের অসহায় রয়েছে, এ সময় তারা যেন এই পঞ্চগড় জেলায় এসে শীতবস্ত্র বিতরণ করে। এর পাশাপাশি আমরা কথা বলেছিলাম আবহাওয়া অফিসে, আবহাওয়া অফিস বলছে যে আসলে পুরো জানুয়ারি মাস জুড়ে কিন্তু শীতের তীব্রতা থাকবে, অর্থাৎ কয়েকটি শৈত্যপ্রবাহ কিন্তু পঞ্চগড় জেলার উপর দিয়ে বয়ে যাবে, যেই কারণে কিন্তু আসলে পঞ্চগড় জেলার যে আধুনিক সদর হাসপাতাল সহ যে 5টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স রয়েছে সেখানে কিন্তু আমরা দেখেছি যে শীতজনিত যে রোগীর সংখ্যা, সেই রোগীর সংখ্যা কিন্তু বৃদ্ধি পেয়েছে, যেই কারণে কিন্তু ডাক্তার এবং নার্সরা কিন্তু হিমশিম করছে। এছাড়াও কিন্তু আমরা দেখেছি যে দিনের বেলা অর্থাৎ দুপুর পর্যন্ত কিন্তু অনেক গাড়ি চলাচল করছে হেডলাইট জ্বালিয়ে, অনেকে যেই কারণে ঘন কুয়াশার কারণে কিন্তু আমরা দেখেছি অনেকাংশে দুর্ঘটনায় কবলিত হচ্ছে, এরকমও আমরা লক্ষ্য করেছি। অর্থাৎ যতই সময় বাড়বে এই শীতের তীব্রতা কিন্তু ততই থাকবে। এই ছিল পঞ্চগড় থেকে আমার কাছে সর্বশেষ সংবাদ শীত নিয়ে। মার্জানা। বাবু, আপনাকে ধন্যবাদ। দর্শক, পঞ্চগড় থেকে যুক্ত ছিলেন আমাদের সহকর্মী রাশিদুজ্জামান বাবু। ঘন কুয়াশার কারণে আরিচা, কাজিরহাট ও পাটুরিয়া দৌলুদিয়া নদীপথে ফেরি চলাচল সাময়িক বন্ধ রেখেছে বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ। বুধবার সকালে ফেরি বন্ধের বিষয়টি নিশ্চিত করেন বিআইডব্লিউটিসি আরিচা কার্যালয়ের মহাব্যবস্থাপক। জানান, মঙ্গলবার রাত 12টার পর থেকে নদীতে কুয়াশার তীব্রতা বাড়তে থাকে। নৌপথে চ্যানেলের মার্কিং পয়েন্ট অস্পষ্ট হয়ে গেলে দুর্ঘটনা এড়াতে রাত 2টা থেকে আরিচা কাজিরহাট ও রাত 3:30 থেকে পাটুরিয়া দৌলুদিয়া নৌপথেও ফেরি চলাচল সাময়িক বন্ধ করে দেওয়া হয়। এতে মাঝ নদীতে কাজিরহাটে 2টি ও পাটুরিয়ায় 3টি ফেরি আটকা পড়ে। কুয়াশার তীব্রতা কমে গেলে পুনরায় 2টি নৌপথই ফেরি চলাচল শুরু হবে বলে জানায় বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ। কুষ্টিয়ায় বোতলজাত সয়াবিন তেল নিয়ে চলছে তেলস্মাতি কাণ্ড। তেল কিনলেই সাথে কিনতে হচ্ছে অন্য পণ্য, তা না হলে মিলছে না কাঙ্ক্ষিত সয়াবিন তেল। তেল কোম্পানির পরিবেশকদের এমন কৌশলে বিপাকে পড়েছে খুচরা বিক্রেতারা, ফলে বিরূপ প্রভাব পড়েছে তেলের বাজারে, দেখা দিয়েছে কৃত্রিম সংকট। ইরফান রানার ক্যামেরায় কুষ্টিয়া থেকে নাহিদ হাসান তিতাসের রিপোর্টে বিস্তারিত।
কুষ্টিয়ায় কোনোভাবেই কাটছে না বোতলজাত সয়াবিন তেলের সংকট। তেল কোম্পানির পরিবেশকদের নানা কৌশলে অধিক মুনাফা লুটের প্রবণতায় বিরূপ প্রভাব পড়ছে বাজারে, সৃষ্টি হচ্ছে কৃত্রিম সংকট। চাহিদাকে পুঁজি করে কোম্পানির পরিবেশকরা জিম্মি করছে খুচরা বিক্রেতাদের। 5 লিটারের 1 বোতল সয়াবিন তেল কিনলেই বাধ্যতামূলকভাবে কিনতে হচ্ছে পোলোয়ার চাল বা আটা, তা না হলে মিলছে না কাঙ্ক্ষিত সয়াবিন তেল। কালকে আমি 5 লিটার 1 কার্টন তেল নিয়েছি, তার সঙ্গে আমার 1 বস্তা আটা নেওয়া লাগছে। আমি যখন বলছি যে না এগুলো আমি বেচতে পারছি না, এগুলো তো আমার এখানে চলে না বা স্টক আছে, আমাকে শুধু তেল দেন, বলছে আপনার অর্ডার ক্যান্সেল, আপনাকে তেল দেওয়া যাবে না। প্রত্যেকটা কোম্পানি, বিশেষ করে বড় বাজারে 3-4টা ডিলার আছে, আপনার রূপচাঁদা, তীর, পুষ্টি এবং আপনার ফ্রেশ, এরা আমাদের মতো ব্যবসায়িকদের জিম্মি করে ফেলছে। তবে তেল নিয়ে এমন কাণ্ডে পরিবেশকরা দায় চাপাচ্ছেন কোম্পানির ওপর। তারা বলছেন কোম্পানির নিয়ম অনুসারেই তেলের সাথে অন্য পণ্য বিক্রি করছেন তারা। চাহিদা অনুযায়ী পণ্য সরবরাহ কোম্পানি করতে পারছে না, শুধুমাত্র লিটার তেল তারা দিচ্ছে না, এর সাথে আদার্স অন্য প্রোডাক্টও আমাদেরকে নিতে হচ্ছে। কাস্টমার যেভাবে চাই সেভাবে দিতে পারলে তো আমরা খুশি, কাস্টমার খুশি। এতে কোম্পানি থেকে না দিলে আমরা পাবো কোথায় থেকে? আমরা তো তৈরি করি না এগুলো। আর বাজার তদারকির দায়িত্বে থাকা কর্মকর্তারা বলছেন ইতিমধ্যে এ বিষয় নিয়ে তেল কোম্পানির পরিবেশকদের সাথে আলোচনা করেছেন তারা। সমস্যা সমাধানে কোম্পানিগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথাও বলছেন এই কর্মকর্তা। জেলা প্রশাসক নিজে এবং বিভিন্ন সংস্থা নিয়ে আমরা কিন্তু এটা মনিটরিং করেছি এবং সেখানেও কিন্তু বেশ সফলতা আসছে, কিন্তু কোম্পানি পর্যায়ে না ব্যবস্থা না নিলে এই সমস্যা কাটানোটা সহসা সম্ভব হবে বলে আমি মনে করি না। ব্যবসায়ীদের নানা কৌশলে অধিক মুনাফা লুটের প্রবণতার কারণেই অস্থিরতা কাটছে না তেলের বাজারের। তাই তেল নিয়ে এমন কাণ্ডের সাথে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের তাগিদ বাজার বিশ্লেষকদের। নাইদা সান্তিতাস, দেশ টিভি, কুষ্টিয়া। গাজীপুরের কাশিমপুর এলাকায় সড়কে বেহাল দশা। পুরো সড়ক জুড়ে সৃষ্টি হয়েছে খানাখন্দ। এতে সড়কে চলতে চরম দুর্ভোগে পড়েছেন পথচারীরা। স্থানীয়দের অভিযোগ, 6 বছর ধরে পরিস্থিতি চললেও উদাসীন সিটি কর্পোরেশন। সহকর্মী এম নজরুল ইসলামের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত অঙ্কন চৌধুরীর রিপোর্টে। গাজীপুর সিটি কর্পোরেশনের কাশিমপুর থানা এলাকার সড়কগুলোর বর্তমান অবস্থা যেন ভয়াবহ মৃত্যুকূপ। খানাখন্দে ভরা রাস্তা, বেশিরভাগ জায়গায় উঠে গেছে পিচ, পানি জমে তৈরি হয়েছে খানাখন্দ। এতে যানবাহন চলাচলের যোগ্যতা হারিয়েছে এ পথ। বিশেষ করে কাশিমপুর থেকে হাতিমারা, মাজার রোড, জিরানি বাজার এবং শ্রীপুর থেকে কাশিমপুর বিএডিসি গেট পর্যন্ত রাস্তার অবস্থা ভয়াবহ। প্রায় 6 বছর ধরে অবহেলিত এই সড়ক দিয়ে চলতে গিয়ে অনেকেই শিকার হচ্ছেন দুর্ঘটনার। বিশেষ করে পোশাক কারখানার শ্রমিকরা এই সড়ক দিয়ে সময়মতো কাজে যোগ দিতে না পারায় ক্ষতিগ্রস্ত হচ্ছে শিল্প খাত। রিক্সা, অটো উল্টা যায়, তারপরে আপনার এই মানুষের ক্ষয়ক্ষতি হয়। হাতের মধ্যে দেখেন দুর্ঘটনা, এই যে হাত প্রতিদিনই সমস্যা, একটা মেকারের দোকানে যাওয়াই লাগে আমাদের। শুধু এটাই নয়, চিকিৎসার মতো জরুরি সেবা গ্রহণে এই সড়ক ব্যবহার করে চরম বিপাকে পড়তে হয় স্থানীয়দের। আমরা রুগী নিয়ে, আমাদের মা বোনদেরকে নিয়ে আমরা কোনোবারে যেতে পারি না। আমরা রিক্সাতে নিয়ে যেতে পারি না, গাড়িতে নিয়ে যেতে পারি না। আমাদের নিতে নিতে আমাদের রুগী অনেকটা অসুস্থ হয়ে যায়। সকাল বিকেল 3 বেলা 4 বেলা আপ ডাউন করি, এখানে জরুরি ডিউটি করি, এই গাড়িতে যাতায়াত করা খুব কষ্ট হয়। দীর্ঘদিন এ পরিস্থিতি থাকলেও সংস্কারে সিটি কর্পোরেশনের উদাসীনতাকেই দায়ী করছে এলাকাবাসী, যদিও দ্রুত সংস্কারের আশ্বাস সিটি কর্পোরেশনের। সড়কটি জনগুরুত্বপূর্ণ বিধায় এক্ষেত্রে কার্যক্রম, রাস্তার যে সংস্কার কার্যক্রম এটি চলমান রয়েছে এবং কার্যক্রম যেন খুব দ্রুত গতিতে সম্পন্ন হয় সে বিষয়ে আমরা গাজীপুর সিটি কর্পোরেশনের পক্ষ থেকে সর্বোচ্চ ব্যবস্থা গ্রহণ করব। শুধু আশ্বাস নয়, কার্যকর উদ্যোগের মাধ্যমে দ্রুত সড়ক মেরামত চান এলাকাবাসী। নিউজ ডেস্ক, দেশ টিভি।